আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমাদের এই বিশেষ সেশনে আমাদের সামনে উপস্থিত আছেন শাহাদাত হোসেন ভাই, রাজশাহী বাসা। রাজশাহী কোথায় বাসা আপনার? রাজশাহীর বাগমারায়। তিনি সম্প্রতি কোন মাসে জাপান গমন করেছেন? এই মাসের ৪ তারিখে আরকি জাপানে এসে পৌঁছাইছি। আচ্ছা, মাশাআল্লাহ। তিনি হলো আ জুন জুলাই জুলাই মাসের ৪ তারিখে জাপানে পৌঁছেছেন। আজকে হচ্ছে ১২ তারিখ। আলহামদুলিল্লাহ তিনি কোম্পানিতে জয়েন করেছেন। আমরা ইন ডিটেইলস এ ওনার সাথে পরিচয় হব। তো জাপানে আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছেছেন। সো বর্তমানে কোন কোম্পানিতে আপনি ডিমান্ড লেটার পেয়েছিলেন বা কন্টাক্ট লেটার পেয়েছিলেন? আমি ইয়ামাগুচিতেই পেয়েছিলাম, সেখানে এসে জয়েন করেছি আরকি। আচ্ছা, সেই কোম্পানিতেই আপনি জয়েন করেছেন। জি, হ্যাঁ, জি। তো রেইয়া যে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ায় সেই কোম্পানিতেই কি কাজ দেয়? জি, জি, এটা 100%। আছে না যে এক কোম্পানিতে গিয়ে আরেক কোম্পানিতে গিয়ে হচ্ছে কথা কাজে মিল নাই বা আগেই আপনাকে বলে নাই যে এই কোম্পানি হবে না ওই কোম্পানিতে, যে দেখলেন আরেকটা, না, এরকম কিছু? এরকম সোশ্যাল মিডিয়াতে শুনি, কিন্তু রেওয়ার মাধ্যমে এসে আরকি এরকম পাই নাই। যেটাতে ইন্টারভিউ দিয়েছি সেটাতে এসে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো রাজশাহীর কৃতি সন্তান, আমরা তার সাথে একটা ছোট্ট সেশন করতে চাচ্ছি। সো জাপানে আপনার যাওয়ার প্রথম দিনটা কিরকম ছিল? যে জাপানের মাটিতে নামতেছেন, তারপর ফিলটা কিরকম ছিল? আসলে ওটা বলে বোঝানোর মতো না। অনেকটা ভালো লাগতেছিল, আবার অনেকটা নার্ভাসও ছিলাম যে জাপানে এসে পৌঁছালাম। জাপানিজ ভাষা, এখানকার হুম, কালচার, মানুষ সবার সাথে আরকি বাংলাদেশ আর জাপানের তো পুরাটাই ডিফারেন্ট। এই কারণে আচ্ছা একদিকে খুশিও ছিলাম, আবার আরেকদিকে নার্ভাসও ছিলাম। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিয়েছেন, তো ওই কোম্পানির ওয়েবসাইট সম্পর্কে আপনার ধারণা ছিল কিনা বা কাজ সম্পর্কে ধারণা ছিল কিনা? জি, জি, আমার 100% ধারণা ছিল। আমি ওয়েবসাইট অন্যান্যদের চাইতে বেশি আমি আরকি রিসার্চ করেছিলাম ইন্টারভিউ দেওয়ার আগে। ইন্টারভিউ দেওয়ার আগে সেই কোম্পানির ওয়েবসাইট পেয়েছিলেন এবং সেই কোম্পানি সম্পর্কে কাজ এবং কোম্পানির ফুল প্রোফাইল চেক করছিলেন, তাই তো? জি, জি। আচ্ছা, তার মানে আমরা যে বলি যে জেনুইন জাপানিজ কোম্পানিতে যদি ভালো স্পিকিং লেভেল থাকে তাহলে প্রতি সপ্তাহে ইন্টারভিউ দিতে পারবেন। সো এই ধরনের কোম্পানিগুলো আপনি পাবেন, যেগুলো আমরা হ্যাঁ, চাচ্ছি যে রিলিভেন্ট, যে না আমার সাথে যায় বা আমি এই ধরনের কাজগুলো করতে পারবো বা আমার প্রফিসিয়েন্সি অনুসারে আমি কোম্পানি চাচ্ছি, সেই কোম্পানিগুলো আমাদের কাছে আছে যেরকম আমরা দিতে পারবো। এটা আমরা কমিটমেন্ট করেছিলাম এবং এই কমিটমেন্ট অনুসারে আপনি এই ধরনের কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিয়েছেন। জি, জি, জি। আলহামদুলিল্লাহ। টোটাল কতটা বাংলাদেশে থাকা অবস্থায় আপনি মানে টোটাল কতটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন? উম আমি খুব বেশি দেই নাই। আমি দিয়েছিলাম মনে হয় ৫ টা, কিন্তু আমার সময় লেগেছিল একটু বেশি আরকি ইন্টারভিউ দিতে, কোম্পানি পেতে। কারণ আমি সব কোম্পানিতে আসতে চাচ্ছিলাম না আরকি। আচ্ছা আচ্ছা, সব কোম্পানিতে মানে আসতে চাচ্ছিলেন না। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমার ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করা ছিল। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ওখানে ওই কোম্পানিতে কি কাজ আপনার? এই কোম্পানিতে আমার কাজ হচ্ছে লেআউট মার্কিং, আর্কিটেকচারাল লেআউট মার্কিং। আর্কিটেকচারের লেআউট মার্কেট মানে এটা কি মানে আপনার হচ্ছে ফিল্ড ওয়ার্ক জব নাকি আপনার হচ্ছে ইন হাউস জব? ইন হাউস বলতে ফিল্ড ওয়ার্ক, ইন হাউস ২ টা মিলে আরকি করতে হয়। আচ্ছা, মানে বাইরেরটা দেখে ভিতরটা স্কেচিং করা বা আর্ট হ্যাঁ, করা বা যেটা লেআউট তৈরি করা আর কি। একটু মানে লেআউট দেখে দেখে আপনার ভিতরে যে কনস্ট্রাকশন, যে বিল্ডিং গুলা তৈরি হয় এখানে, প্রজেক্ট গুলা, হুম, এগুলা আরকি আমাদের মার্ক করে দিতে হয় যে কোন জায়গায় ওয়াল বসবে, কোন জায়গায় জানালা বসবে, কোন জায়গায় আরকি সবগুলা মার্ক করে দিতে হয় যে কোন জায়গায় কি বসবে। টেবিল, হুম। চেয়ার বা সবকিছু, অফিসের যে ডেস্ক গুলা কোন জায়গায় কি বসবে, লেআউট দেখে দেখে সেটা মার্ক করে দিতে হয়। মানে আপনি গিয়েছিলেন একটা ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে। সেখানে আপনি এখন প্রধানত আপনি একজন আইটি ইঞ্জিনিয়ার হিসাবে সেখানে আপনার যে স্কেচিং এর যে কাজটা, হ্যাঁ, লেআউটের যে কাজটা, সেটাই আপনি কম্পিউটারাইজড এর মাধ্যমে আপনি করছেন। তো আপনার কাঞ্জি প্লাস অন্যান্য অক্ষর চিনতে সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে, কিন্তু এখানে এরা অনেক হেল্পফুল আরকি, সবকিছু বোঝায় দেয়। কোনো কিছু আরকি না বুঝলে বোঝায় দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার হলো ভাষাগত লেভেল কি ছিল বাংলাদেশে আপনার, বাংলাদেশে থাকা অবস্থায়? N4 লেভেল ছিল। লেভেল 4 ছিল। তো আপনি মনে করছেন যে লেভেল 4 থেকে আপনার হচ্ছে আহ, ওই কোম্পানিটাতে মানে এখন আর কি সামঞ্জস্যতা করতে একটু মানে হিমশিম হচ্ছে, অথবা আরো কিছুদিন গেলে আপনার আহ, বানানগুলো অন্তত পক্ষে ভালোভাবে বুঝতে পারবেন আর কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আসলে জাপানিজরা অনেক মানে হেল্পফুল। এরা
সবকিছু অনেক সুন্দরভাবে আর কি বুঝায় দেয় যে এইভাবে এভাবে করো, কোনো কিছু মানে এরকম না যে এটা করতে হবে, না বুঝলে 2 বার 3 বার করে বুঝায় দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো প্রথম দিন কাজের অভিজ্ঞতা আপনার জানতে চাই। জাপানে যাওয়ার পর আপনার কাজের অভিজ্ঞতা প্রথম দিন কেমন হলো, বা একটু যদি ডিপলি বলতেন। না, অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল। জাপানে আসলে আর্লি যেতে হয়। আপনার ডিউটি যদি 8টার সময় শুরু হয়, তো আপনার ওখানে আধা ঘন্টা আগে গিয়ে পৌঁছাতে হয়। গিয়ে পার্কিং এ যে কিছুক্ষণ আর কি ওয়েট করে, যেহেতু বাংলাদেশের মতো ওরকম না যে 1 মিনিট 2 মিনিট লেট করে ঢুকবেন, সেখানে 1 2 মিনিট আগে ঢুকতে হয়। তো আর কি আধা ঘন্টা আগে আমরা পার্কিং এ ওখানে যে পৌঁছাইছিলাম। তারপরে আর কি ভিতরে ঢুকলাম, ঢুকার পরে 30 মিনিট ওখানে আর কি সেশন হয় আপনার ব্যায়াম। সকালে আগে ব্যায়াম করায় সবকিছু আচ্ছা। 30 মিনিট। হুম। তারপরে কাজের সবকিছু বুঝাই দেয় যে কে কি কাজ করবে। তারপরে আমরা আর কি কাজ শুরু করছিলাম। কাজ শুরু করার পর 1.5 ঘন্টা কাজ করার পর 30 মিনিট ব্রেক দিছিল। তারপর হুম। আবার 2 ঘন্টা কাজ, তারপর আবার 1 ঘন্টা 20 মিনিট ব্রেক, তারপর আচ্ছা আবার 1.5 ঘন্টা কাজ করার পর আবার 30 মিনিট ব্রেক। তারপরে আমার কোম্পানিতে আর কি আর্লি বেশিরভাগ সময় 5টা পর্যন্ত থাকতে হয় না, বেশিরভাগ সময় 4টার পরে আর কি আমরা চলে আসি। আচ্ছা, আচ্ছা, মধ্যে চলে আসেন। বুঝতে পারছি। মাশাআল্লাহ। তো আপনার এই কোম্পানিতে টোটাল স্টাফ কতজন? আমাদের মেইন কোম্পানিতে অনেক স্টাফ, কিন্তু আমাদের যেটা শুধু আর্কিটেকচারাল যেটা, এটাতে আমরা 5 জন। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি কোনো বাঙালি আছে সেই কোম্পানিতে? না না, বাঙালি নেই। একজন আছে আপনার আহ, মায়ানমারের একজন আছে, একটা মেয়ে আছে, যে আমার সাথে একসাথে ইন্টারভিউ দিয়েছিল। দুইজনে আর কি আমরা। ও আচ্ছা আচ্ছা, উনিও জাপানে গিয়েছেন তাই তো? হ্যাঁ, একদিনই আমরা ইন্টারভিউ দিয়েছিলাম। কোম্পানির মালিকের সাথে দেখা হয়েছে, বা কেমন ছিল? কোম্পানির মালিক তো অনেক হেল্পফুল, উনি আজকে আমার রুমে আসছিল আর কি একটু আগে। আপনার রুমে আসছিল? জি জি। আচ্ছা আচ্ছা, একটু দেখি রুমটা দেখানো যাবে? জি জি, অবশ্যই। রুম তো এখন এই যে, সিঙ্গেল রুম আর কি নাকি? হ্যাঁ, সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম, উপরে থাকার জায়গা আছে, কিন্তু আমি একা থাকি আর কি, তো প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা। বাসাতে কি 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 গিফট দিছে কোম্পানি? গিফট দিছে আপনার একটা ওয়াশিং মেশিন আছে, হুম। ফ্রিজ, রান্নার জন্য আপনার তরকারি রান্নার একটা পাতিল দিছে, ভাজি করার একটা পাতিল দিছে। তারপরে আচ্ছা রাইস কুকার ছিল না আর কি, পরে মালিক আমাকে জিজ্ঞেস করলো যে রাইস মানে ভাত রান্না করবা কিসে। পরে আর কি আচ্ছা, উনি পারেন আবার রাইস, রান্না পারেন? হ্যাঁ রান্না পারি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সাদাত কি বিবাহিত? জি জি, বিবাহিত। আচ্ছা, ছেলে মেয়ে আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কত বছর বয়স? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস, মাশাআল্লাহ। কি নাম ওর? শেহজাদ। মিস করেন না? মিস তো করি অবশ্যই। অনেক মিস করতেছেন পরিবার ছাড়া। ইনশাআল্লাহ যদি 6 মাস পর আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেন, কোম্পানিতে ভালোভাবে কাজ করলে কোম্পানির মালিক আপনার জন্য আবেদন করবে। ঠিক জি আছে, জি। সেই সুবিধাটা তো আছেই। সো আপনার কাছে কি মনে হয়েছে যে আপনার নাকামা হাসান বা হলো আপনার যে কলিগরা আছে, তো তারা আপনার কাছে মানে কিরকম লাগতেছে, যে আসলে জাপানের পরিবেশটা কাজ করার মতো কিনা? আসলে আমাদের কোম্পানির যে কলিগ গুলা, এগুলা বাংলাদেশের চাইতে বেশি ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়। এরা এতটা আচ্ছা ফ্রেন্ডলি হবে এটা আসলে কল্পনা করতে পারিনি। ওরা আচ্ছা আচ্ছা। সবসময় আমাকে আর কি লাঞ্চ টাইম বলেন, টি ব্রেক বলেন, যে সময় ওরা আমাকে ডেকে ডেকে নিয়ে যায় সব জায়গায় আর কি, চিনা দেয় কিভাবে কি করতে হবে। সবকিছু মানে হাতে ধরে ধরে আর কি শিখায় সবকিছু। আচ্ছা এতটা আচ্ছা। ফ্রেন্ডলি হবে এটা আশা করি না আর কি। তো আপনার তো মানুষ বলে যে জাপানে যাবে আপনি, মোটামুটি ইন্টেরিয়র এক্সটেরিয়র কাজগুলো মূলত আপনার হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের একটা রিলিভেন্ট পার্ট, এক্সটেরিয়র এবং হ্যাঁ, সেক্টর। তো সেক্ষেত্রে তো আপনার ভাঙাচোরার কাজ হওয়ার কথা, আপনি আবার দেখতেছি যে একটু অফিসিয়াল জব টাইপের। না না, জাপানে আসলে বাংলাদেশের মতো না। জাপানে প্রত্যেকটা সেক্টর আলাদা। কনস্ট্রাকশনে আপনার মিনিমাম 50টা সেক্টর আছে। হুম। তো বেশি আছে। প্রত্যেকটা সেক্টরের যারা ভাঙার কাজ করে তাদের কাজ আলাদা, আবার যারা রঙের কাজ করে তাদের কাজও আলাদা। মানে প্রত্যেকটা সেক্টরে যতটা সেক্টর আছে সবগুলো আলাদা আলাদা কাজ করে ওরা। একজনে সবকিছু করে না। তো আপনি এরকম ইন্টেনশন ছিল নাকি যে রেইওর মাধ্যমে যাচ্ছি, যাওয়ার পর আল্লাহ জানে আমি ভাঙার কাজ পাই কিনা? আসলে কিন্তু আমরা আপনাকে এই মানে কমিটমেন্ট করি নাই, যেটা এক্সাক্ট একটাই মানে বলছিলাম যে আপনার ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইনের কাজ, আপনি ওই কাজটাই পেয়েছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি ওয়েবসাইট দেখে আর কি নিশ্চিত হয়েছিলাম যে আসলে ভাঙাচোরার কাজ করতে হবে না। এখানে আচ্ছা সার্ভে আচ্ছা। বা
মার্কিং এর কাজই করতে হবে ওয়েবসাইটে। আমি যত ডিটেলস আর কি দেখছিলাম এই কারণে এটা বুঝতে পারছিলাম। আসলে আমিও অবাক হয়ে গেছিলাম যে আসলে আপনার কম্পিউটার সিলেকশন হওয়ার পরে কন্ট্যাক্ট লেটারটা যখন পেয়েছিলাম, আপনার কন্ট্যাক্ট লেটারের বেসিক স্যালারি কিরকম ছিল? 28 মান। 28 মান। এটা আসলে রেয়ার, আসলে হয় না। জাপানে যারা আপনার হলো গ্রাজুয়েশন কমপ্লিট করে তারাও কিন্তু 18-19 মান বা 20 মান থেকে শুরু করে বেসিকটা। সো হয়তো বা আপনার কোম্পানিতে আপনাকে একটু ডিফারেন্ট সেক্টরে নিচ্ছে, যেহেতু আপনার আইটি বেস সাবজেক্ট এবং আপনাকে আলাদা একটা প্যাশনে আপনাকে নিচ্ছে, সেক্টরে নিচ্ছে। তো ওইখানকেটা মিলায় তারা আপনাকে নিচ্ছে এবং ওই স্যালারিটা অনুসারে কিন্তু আপনাকে নিচ্ছে। তো অবশ্যই আপনাকে কোম্পানি হয়তো বা হাই স্যালারিতে নিচ্ছে, অবশ্যই আপনাকে কোম্পানির যেটা পাওনা অর্থাৎ কাজ, তারা কিন্তু ওটা আদায় করে নিবে। এটার বিষয়ে কিন্তু আপনাকে সচেতন হ্যাঁ থাকতে হ্যাঁ, কোম্পানির অবশ্যই কাজ। হ্যাঁ, কাজ আমি মোটামুটি যা করি কোম্পানির মালিক সন্তুষ্ট, বা স্টাফরা সবাই মোটামুটি 1 সপ্তাহ কাজ করলাম সবাই সন্তুষ্ট। বুঝতে পারছি। সো একটু পিছনের দিকে আসি। প্রথমে আসলে রেইও আইটি এন্ড কনসালটেন্সি, এই আমাদের যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এবং জব ভিসা প্রসেসিং সেন্টার, এখানের মানে তথ্যটা কিভাবে জানলেন? আসলে আমি একটা ফেসবুক অ্যাড এর মাধ্যমে জেনেছিলাম। তখন আপনাদের একটা আর কি আইটি ইঞ্জিনিয়ার আর কি একটা পোস্টে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। ওটাতে অ্যাপ্লাই করছিলাম, ইংলিশে ইন্টারভিউ হওয়ার কথা ছিল। জি 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 জি, হ্যাঁ। জি। তো তখন আর কি পাইথনের আর কি একটা ইন্টারভিউ ছিল। জি 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 জি, তখন থেকে আর কি ওখানে আপনাদের সাথে পরিচয়, তারপরে আর কি আমার হ্যাঁ লেগে থাকা, তারপরে 6 মাস পরে আমি আর কি ফাইল সাবমিট করেছিলাম। আচ্ছা, টোটাল জাপান যেতে টোটাল কতদিন সময় লাগছে, মানে যেদিন শুনছেন সেদিন প্রসেসিং থেকে শুরু করে জাপান যাওয়া পর্যন্ত? আপনাদের ওখানে ফাইল ট্রান্সফারের পর পর্যন্ত প্রায় 1 বছরের মতো লাগছে আর কি। আর আমি যখন থেকে শুনছি তখন থেকে 1.5 বছরের মতো আর কি, যখন থেকে আমি চিন্তা করছি যে জাপান যাবো। বুঝতে পারছি, মাশাআল্লাহ। তো আমাদের মাধ্যমে প্রসেসিং এর সময়কালীন আপনার অভিজ্ঞতা কেমন ছিল? খারাপ এবং ভালো দুইটা মিলেই বলবেন। আমরা চাই আপনার কাছ থেকে খারাপ জিনিসটা শুনে আমরা সেটাকে মানে খারাপ ভাবে না নিয়ে আমরা আসলে পজিটিভলি কাজ করতে চাই ওই জিনিসটা নিয়ে। আমাদেরও তো মাইনাস পয়েন্ট আছে, সেই বিষয়টা নিয়ে আসলে আমরা কাজ করতে চাই। প্রথমে অবশ্য ভালোই ছিল আপনাদের সাথে এক্সপেরিয়েন্সটা। মাঝখানে আর কি ইন্টারভিউ আমি পাচ্ছিলাম না প্রায় 5 মাস। তখন একটু আর কি আমার খারাপ লাগছিল যে আমি সবকিছু ইন্টারভিউ আর কি প্রিপারেশন সবকিছু নিয়ে রাখছি, অথচ ইন্টারভিউ ডেট পাচ্ছি না। পরে আর কি শুনছিলাম যে আপনাদের যারা কাজ করে জাপানের টিম, এদের একজন অসুস্থ ছিল নাকি। এই কারণে আর কি আমার একটু দেরি হয়েছিল। এই কারণে আর কি মাঝখানে একটু রেওয়ার প্রতি একটু অসন্তুষ্ট ছিলাম যে 5 মাস ইন্টারভিউ পাচ্ছি না। সেটাই বললাম যে আমরা এই যে ইন্টারভিউ যে টাইমটা, আসলে সবাই চায় ভাষা শিখে দ্রুততার সহিত, আমরাও চাই দ্রুততার সহিত। তো যারা জাপানের সেক্টরে কাজ করে, যারা আমাদের এজেন্ট গুলো রয়েছে বা আমাদের যারা রিক্রুটিং কোম্পানি গুলো রয়েছে, তারাও কিন্তু প্রত্যেকটা কোম্পানি খোঁজে আমাদের প্রোফাইল অনুসারে। আসলে জাপানে তো অনেকটা বিষয় জানেন যে জাপানে অবশ্যই হলো সাবজেক্ট ওরিয়েন্টেড কাজগুলো লাগে। তো সেক্ষেত্রে ওই ধরনের কোম্পানি খুঁজতে গেলে দেখা যাচ্ছে যে আপনার জাপানিজ লেভেল লো, হ্যাঁ লেভেল 5 বা লেভেল 4 এই অনুসারে কিন্তু হায়ার করে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার মানে রিলিভেন্ট সেক্টর খুঁজতে গেলেও আমাদের টাইম লাগে, অনেক বিষয়গুলো থাকে। এর মধ্যে অসুস্থতার বিষয়গুলো যেহেতু আসছে, আমরা আপনাকে এক্সপ্লেন করেছি, আপনি ধৈর্য নিয়েছিলেন, যার ফলে আজকে এই সফলতা। আর জাপানে যাওয়ার পর আপনার জাপানিজ কোম্পানি আপনাকে আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছে বা দিচ্ছিল, বা বাসা ভাড়ার বিষয়ে যে বলতেন? সুবিধা দিচ্ছে বলতে, বাসার আমার গেট থেকে আমাকে কোম্পানিতে আর কি ডিউটিতে গাড়িতে করে নিয়ে যায়, আবার এখানে গেটে এসে নামায় দিয়ে যায়। তারপরে এখানে আসার পর আমার তো ভাষার একটু প্রবলেম, এই কারণে শপিং করার জন্য কোম্পানির মালিক নিজে আমাকে আর কি বিভিন্ন জায়গায় শপিং করার জন্য নিয়ে যায়। আজকে একটা মোবাইল কিনে দিয়ে গেল আর কি নিজে। কি মোবাইল দিয়ে গেছে? আমাকে আর কি চয়েস করতে বলছিল, পরে আমি 2টা অপশন দিয়েছিলাম, মোটো আর রেডমি অপশন দিয়েছিলাম। পরে যে মোটো দিয়ে গেল। আচ্ছা আচ্ছা, সিম সাপোর্ট, সিম দিয়ে গেছে? সিম আসলে উনি নিজেও আর কি এর মধ্যে আছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট এখন খোলা হয় নাই, তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে সিম কার্ড লাগবে। এখন সিম কার্ড কিনতে গেলে আবার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। জি, একটার সাথে একটা জড়িত আর কি। হ্যাঁ, এখন পরে কি উনি আজকে রাজু সেন্সের সাথে কথা বলে ইয়ে করলো যে ওনার যে ব্যাংক অ্যাকাউন্টটা এটা আর কি ওনাদের অফিসের যে নাম্বারটা সেটা দিয়ে খুলে দিবে, তারপরে আর কি সিম আবার কিনে দিবে। মাশাআল্লাহ,
বুঝতে পারছি। তো আপনি জাপানিজ ভাষা লেভেল 4 কমপ্লিট করে গেছেন, তো আপনি কি মনে করছেন যারা বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে তারা যে জাপান যেতে চায়, তো সেক্ষেত্রে কোন লেভেলটা বাংলাদেশ থেকে কমপ্লিট করলে পরে জাপানের কাজে পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়া যায়, আপনি কি মনে করছেন? আমার মনে হয় N4 শেষ করে N3 শেষের দিকে গেলে অনেকটা ভালো হয়। আসলে কি আমরা বাংলাদেশিরা করবো বা করার চেষ্টা আছে আমাদের বাংলাদেশ থেকে? আমার তো মনে হয় না, কারণ বাংলাদেশিরা আমরা সবাই চাই যে ভাষাটা কম শিখে যাতে দ্রুত যেতে পারি জাপানে, এটাই চাই আমরা সবাই। আচ্ছা আচ্ছা, আসলে খুবই রেয়ার যে আসলে প্রতি 100 জন মানুষের মধ্যে 90 জন মানুষই হলো ভাষা না শিখে, মানে লামসাম ভাষা শিখে জাপান যেতে চায়। হ্যাঁ, হুম, প্রকৃত অর্থে জাপানের ভালো কাজের পরিবেশে যদি ভালোভাবে কাজ করতে চায়, মানে কাজের সাথে অ্যাডজাস্ট করতে গেলে অন্তত লেভেল 3টা কমপ্লিট করে যাওয়া উচিত। জি জি, লেভেল 3 শেষের দিকে গিয়ে জি। তারপরে আসা। তো আপনারা মনে করছেন যে এই প্রসেসিং চলাকালীন যে সময়টা লাগতেছে, ধরেন 1 বছর, এর ভিতরেই পুরো N3 লেভেলটা শেষ করা উচিত, তাই তো? হ্যাঁ, যদি পারে যে করতে পারে, কিন্তু আমাদের আর কি অনেকে জব করি আমরা, যেমন আমি নিজেও জব করতাম আগে বাংলাদেশে, সেক্ষেত্রে অতটা সময় হয়তো বা পাইতাম না ভাষা শিখার। হুম। এই কারণে আর কি অনেকে আমাদের জব না করে তাহলে তো অনেকেই পারবে। 7 ডেজ ওপেন ছিল। আমরা তো ভাষা শেখার জন্য মানে আপনাদের কোনো এক্সট্রা ফিও নেই না যে এই ব্যাচে এডমিশন নিতে হবে, এই ব্যাচে নতুন করে আবার এডমিশন নিতে হবে, এরকম না। আমরা তো না, ওপেন, যে আপনি যে কোনো ব্যাচে ক্লাস করতে পারবেন, কোনো আপনার পেমেন্ট লাগবে না। জি জি জি, এটা ভাষা শেখার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম ছাড় দেই না, বা হলো সব ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছি স্টুডেন্টদের, কিন্তু স্টুডেন্টরাই আসতেছে না। তারা ইমিগ্রেশনে ফাইল জমা দেওয়ার পরেই তারা হলো লাপাত্তা। তারা মনে করে যে এখন হলো এজেন্সির দায়িত্ব ভিসা নিয়ে আসা। ঠিক আছে, ভিসা যেদিন না পাবে হাতে ততদিন পর্যন্ত পাবে না, ততদিন পর্যন্ত তারা হলো বইও আর মানে হাত দিতে চায় না। বিকজ এখন জাপানের এম্বাসিও এখন হলো ইন্টারভিউ নেয় না। ঠিক আছে, মানুষ আরো হলো মানে ভাষার প্রতি আরো পিছিয়ে যাচ্ছে। সেই লোকটা যখন মানে গ্যাপ হয়ে যাচ্ছে 6 মাস 7 মাস, সে আবার জাপানে গিয়ে কিন্তু নতুন করে তাকে হলো হোঁচট খেতে হচ্ছে। সো এই জি জি। ফিলটা আমরা এখনো ফিল করতে পারতেছি না। দেখেন, বাংলাদেশে কি করতেন মানে শাহাদাত ভাই, বাংলাদেশে কোন আইটি সেক্টরে জব করতেন? উম, জি, আমি আসলে একটা আমেরিকান কোম্পানিতে আর কি রিমোট জব করতাম, আমি ডিজাইনার হিসেবে ছিলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন যে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা মানুষ কিন্তু মোটামুটি 30 থেকে 50 হাজারের ভিতরেই কিন্তু স্যালারি গুলো হয় আর কি, না অ্যাভারেজলি। তো আমি যদি 2 লাখ টাকার সমমূল্যের যে একটা জাপানিজ কোম্পানিতে হায়ার্ড হই, অবশ্যই আমাকে অন্ততপক্ষে কাজের দক্ষতার পাশাপাশি তার আগে হলো মানে কমিউনিকেশন। সো কমিউনিকেশনটা জন্য ভাষার লেভেলটা আপ করা দরকার। সো আমরা 50,000 টাকা স্যালারির জন্য যে পরিমাণে কষ্ট করি বা যে পরিমাণে উদ্বিগ্ন থাকি, 2 লাখ টাকা কোম্পানি মানে আমরা যখন হায়ার হয়ে গেছে অলরেডি, বা কন্ট্রাক্ট লেটার আমার নামে ইস্যু হয়ে গেছে, তখন কিন্তু আমরা পড়ালেখাটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, সো আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকে, কিন্তু অ্যাপ্লিকেন্টরাই মানে ক্লাসমুখী না, যার কারণে জি ওরা জি, যখন আপনারা তো সবসময় আপনাদের টিচার ওখানে সেন্সে তো থাকেই সবসময়। জি, সেটা বলতেছি। তো নতুন যারা জাপানে যাবে তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ, যতদূর সম্ভব আর কি ভাষাটা দেশ থেকে শিখে আসবেন, হুম, তাহলে আর কি এখানে এসে অনেক ভালো থাকতে পারবেন। কারণ সবাই তো আর আমার কোম্পানির মতো ভালো বস নাও পেতে পারেন। জি, বুঝতে পারছি। তো সাদাত ভাই, কতদিন জাপানে থাকার ইচ্ছা? দেখি আল্লাহ যতদিন এখানে রিজিক লিখে রাখছে ততদিনে থাকার ইচ্ছা আছে। তো এখন তো আপনার হলো জাপানে অনেকেই অ্যাপ্লাই করছে, আপনার বন্ধু বান্ধবরা অনেকেই তো 1-1.5 বছর ধরে বসে আছে। তাদের ক্ষেত্রে আপনার কি বার্তা থাকবে? তাদেরকে আসলে উচিত মানে ওয়েট করা, মানে অপেক্ষা করা সিভির জন্য, নাকি তারা হলো অন্য কোনো দেশে মুভ করা উচিত? আপনি কি মনে করেন? না, অপেক্ষা অবশ্যই, সিওইটা এখন পেতে সময় লাগে, অপেক্ষা করাই উচিত। অপেক্ষা করা উচিত বলে মনে করছেন? সময় লাগলেও হ্যাঁ, অন্তত অপেক্ষা জাপানের করবে জন্য এবং ভাষাটা আপ করে যাবে লেভেলটা, এটাই আমার পরামর্শ। 6-7 মাস যখন ইমিগ্রেশনে লেট হয়ে যায়, তখন আর কেউ অপেক্ষা করে না, সবাই বলে যে জাপান আর হবে না। হ্যাঁ, এই বলে ফাইল ক্যান্সেল করার একটা ইন্টেনশন নিয়ে আমাদের এখানে আসে। তো সেই লোকগুলোর প্রতি আপনার কি বার্তা থাকবে? আমার বার্তা থাকবে, অপেক্ষা করুন, অবশ্যই রেওয়ার উপর বিশ্বাস রাখুন, রেওয়া অবশ্যই তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আর কি জি, কাজ করবে। দ্যাট মিন্স আমরা এতটুকু আমার বলতেছি যে সময় সময় যেহেতু অপেক্ষা করছে, সবাই মোটামুটি অপেক্ষা করছে, বাংলাদেশ শুধু নট অনলি বাংলাদেশ, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন জাপানে হয়েছে।
সো সবাই অপেক্ষা করছে, আমরা ওটা ভালো কিছুর জন্য অপেক্ষা করছি। এই সময়টাকে কাজে লাগানো দরকার ভাষা শেখার মাধ্যমে, ঠিক আছে? আমরা তা না করে কিন্তু হই হুল্লোড় করে বেরোচ্ছি, সো নিজের পায়ে নিজেই কুড়াল মারতেছি। একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে ইজি টু গেট চাই, মানে আমরা আজকে 2 টাকা দিব কিন্তু কালকে ফ্লাইট চাই। প্রকৃতপক্ষে কি আসলে তাই? জাপান যাওয়ার পিছনে কারো হয়তো বা 1 বছর সময় লাগে, কারো 1.5 বছর সময় লাগে, কারো 2 বছর সময় লাগে। এই বিষয়টা মাথায় রেখে অ্যাপ্লাই করা উচিত সবার, ঠিক জি আছে? জি আমাদের ইন্টেনশন থেকে আপনাকে পাঠাতে পারলে আপনি ভালো একটা জায়গায় কাজ করলে, হ্যাঁ, এটা বেনিফিটেড হবেন, আমরাও বেনিফিটেড হব। আপনার মাধ্যমে রেফারেন্স আমাদের ক্রিয়েট হবে, আপনার ফ্যামিলিগত ভাবে আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট হচ্ছেন। এই বিষয়গুলো আসলে আমরা মাথায় রেখে পাঠাই। যতদিন পর্যন্ত একটা ভালো রেজাল্ট পাচ্ছি না, আমরাও কিন্তু ইনভেস্টমেন্ট করে বসে থাকি, ঠিক আছে? ভিসা না হওয়ার আগ পর্যন্ত আমরা 2 টাকার মুখ দেখতে পারি না। জি জি সেটাই শাহাদাত ভাই, দোয়া করি, ফ্যামিলি আছে, ছেলে আছে আপনার, হ্যাঁ, আপনার পিতামাতা বেঁচে আছেন? হ্যাঁ, সবাই বেঁচে আছে। আচ্ছা, কয় ভাই বোন শাহাদাত ভাইরা? আমার 2 বোন আর আমি আর কি, আমি সবার ছোট। আচ্ছা আচ্ছা, তো মায়ের হাতের রান্না মিস করেন না? সেটা তো অবশ্যই মিস করি, কিন্তু আমি নিজে অনেক ভালো রান্না করতে পারি, এর জন্য আর কি অতটা মিস হয় না। আচ্ছা আচ্ছা, কতদিন পর দেশে আসার ইচ্ছে, ঘুরতে আসার ইচ্ছে? উম, 1 বছরের মতো তো যাবো না, দেখি 2 বছর পর হয়তো বা যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, প্রথম স্যালারি পেয়ে কি করতে চান? প্রথম স্যালারি পেয়ে কি করব? তেমন কিছুই করবো না। আমাদের পাঠায় দেন। জি জি যাই হোক, পাঠাইতে হবে না। দোয়া করি প্রথম বেতনটার জন্য মায়ের হাতে দেওয়া হয়, এটা রিকমেন্ডেশন থাকবে। হ্যাঁ, মায়ের জি, দোয়া অনেক বড় দোয়া, বাবা মাকে দিবেন, খুশি থাকবে, জীবনে অনেক ইনকাম করতে পারবেন, অনেক ভালো পরিবেশে থাকতে পারবেন। এই বাবা মা কষ্ট করার ফলেই কিন্তু আজকে আপনি তার সন্তান ভালো একটা জায়গায় আছেন। বাবা মার জি, দোয়া হয়তো বা ইকোনমিক্যালি আপনাকে সাপোর্ট না দেখ, কিন্তু আপনার শারীরিকগত ভাবে মানসিকগত ভাবে আপনাকে সাপোর্ট দিয়েছে। এটা জি, আসলে কোনো কিছু দিয়ে, পৃথিবীর কোনো কিছু দিয়ে আসলে পূরণ করার মতো নয়। আমার রিকমেন্ডেশন থাকবে প্রথম বেতন, খরচ টরচ যা লাগে প্রথম মাসে, একটু জাপানে একটু খরচও আছে, কিছু অংশ না, অন্তত। খরচের সব টাকা আমার আগে ইয়া থেকে নিয়ে এসেছি তো, দেশ থেকে। আমার খরচ প্রথম মাসে আরো 2-3 মাসের খরচের টাকা আর কি আছে আমার কাছে। আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, তো দোয়া মানে করি। জাপানে এসে তো আমার তেমন খরচ হয় নাই, কোম্পানি থেকে সবকিছু প্রোভাইড করতেছে আর কি, এই কারণে। তো আমরা তো রেও আইটি কনসালটেন্সি, সেক্ষেত্রে আহ, আমাদের জন্য আপনার কত স্কোর দিবেন? 10-এর মধ্যে কত স্কোর দিবেন আমাদেরকে? মানে যদি সারা বাংলাদেশে যতগুলো জব এজেন্সি রয়েছে তাদের মধ্যে যদি আমাদেরকে ব্যাচ বিচার বিশ্লেষণ করেন, তাহলে 10-এর মধ্যে আমাদেরকে কত স্কোর দিবেন? আমি তো 9 দিব। 9 দিবেন? আমার মাশাআল্লাহ। 5 মাস যদি সময় না লাগতো তাহলে আমি 10ই দিতাম। আচ্ছা, আপনি কি এটা ফিল করেন যে সময়টা, মানে আমাদের হাতেও কিছু করার থাকে না? আমরা তো জি, আসলে কোনো থার্ড পার্টি লোকের মাধ্যমে কোম্পানিগুলো ম্যানেজ করতেছি, বা আমাদের জি, জাপানের স্টাফ গুলো তারা হচ্ছে কোম্পানি ম্যানেজ করতেছে। তো থ্যাংক ইউ সো মাচ ভালো একটা ফিডব্যাক দেওয়ার জন্য। আমরাও দোয়া করি আপনি আগামীর ভবিষ্যৎ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ নিয়ামতের কারণে আপনি জাপান যেতে পেরেছেন, আপনার ভবিষ্যৎটা সুন্দর হোক, সুন্দরভাবে গোছান। অন্ততপক্ষে আমার রিকমেন্ডেশন থাকবে ভাষার লেভেলটা, অর্থাৎ ভাষাকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে এই জি, ভাষায় আপনাকে ভালোবাসার তাগিদে আপনাকে আপনার যেটা গন্তব্য, কাঙ্ক্ষিত গন্তব্য আপনার ফিউচারে, হয়তো বা আপনি জাপানের ফ্যামিলি নিয়ে লং টাইম জাপানে বসবাস করতে চান, বা অন্য কিছু ইন্টেনশন থাকতে পারে, বা ব্যবসায়ী হইতে চান, যে কোনো কিছু একটা, এটা আপনি কুইকলি গেইন করতে পারবেন যদি ভাষার লেভেলটার প্রতি আপনি মনোযোগ থাকে, ঠিক জি, আছে? জি, আর যদি মনে করেন যে না, অনলাইন কোনো সাপোর্ট লাগবে আপনার হচ্ছে ভাষার দিক থেকে, আমরা আপনাকে আমাদের অনলাইন টিচার আছে, আমরা আপনাকে স্পিকিং লেভেল আপ করার জন্য, ঠিক আছে, জি, আমরা জি, আপনাকে এটা যদি দিতে দেন তাহলে তো ভালোই। আপনারা আসলে একটা পোস্ট করেছিলাম, দেখছিলাম যে আপনারা জাপানে পৌঁছানোর পর আর কি ভাষার সাপোর্ট দেবেন, জি কিন্তু জি জি। আসার পরে আসলে ওরকম কোনো কিছু দেখলাম না। কিন্তু আজকে আপনি বললেন, খুশি হলাম। হ্যাঁ, সেটা আপনাকে অফার করছি ফ্রি অফ কস্ট, আমাদের এখান থেকে সাপোর্ট, যে হলো আমরা হচ্ছে আপনাকে যদি স্পিকিং এর প্রয়োজন হয়, কারণ কর্মক্ষেত্রে গেলে দেখা যাচ্ছে যে এক এক নেটিভ জাপানিজ বলে, সো নেটিভ জাপানিজের ক্ষেত্রে আমরা হচ্ছে আপনাকে একটা যারা নেটিভ আছে আমাদের এখানে, যারা নেটিভ বলতে আমাদের এখানে যারা প্রফেশনাল আছে, তাদেরকে দিয়ে আপনাকে স্পিকিং ক্লাবটাতে আপনাকে অ্যাডমিশন করায় দিব, এটা ফ্রি অফ কস্ট। আপনি সপ্তাহে আমাদের 2 দিন সময় দিবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে বেসিক যে জড়তাটা আছে এটা কাটাই দিতে পারবো।
থ্যাংক ইউ সো জি, মাচ জি। শাহাদাত ভাই আজকে আমাদের ছোট্ট সেশনে থাকার জন্য। সকলে ভালো থাকবেন। বাংলাদেশের পক্ষে যারা আপনাকে ওয়াচ করবে বা ভিডিওটা আমরা পাবলিশ করব, হ্যাঁ, আমরা অনুমতি চাচ্ছি। আর হলো আমাদের ফ্যামিলি এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। জি, জি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। যারা ভিডিও দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন। ইন কেস অফ যদি কোম্পানিতে কোনো ধরনের সমস্যা হয় বা কাজে কোনো জটিলতা বা যে কোনো ধরনের প্রবলেম হয় বা যদি মনে করেন যে না কোম্পানি চেঞ্জ করতে চান, আপনি স্পিকিং লেভেলটা বাড়ান, আমরা ওখান থেকে আপনাকে কোম্পানি চেঞ্জ করে দিতে পারবো। এইটা ইনসিউরিটি দিচ্ছি। আহ, তো সেক্ষেত্রে আমি মনে করি যেহেতু ভালো কোম্পানি পেয়েছেন এটাকে ধরে রাখার চেষ্টা করুন। জি, জি, আমার আসলে এই কোম্পানি আপাতত চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই, কারণ এখানে কাজ করে আমি ভাষাটাও আপ করতে পারতেছি, কারণ আমি প্রায় 3 ঘন্টার মতো ব্রেক টাইম পাই। তো এই আচ্ছা, সময়টায় আর কি প্র্যাকটিস করতে পারি, ভাষাটা পড়তে পারি। বুঝতে পারছি। তো থ্যাংক ইউ সো মাচ শাহাদাত। থ্যাংক ইউ আজকে সেশনে জয়েন করার জন্য। থ্যাংক ইউ, ভালো জি, জি, থাকবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এবং আমাদের দেশের মর্যাদা বাড়িয়ে দেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।